আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিশ। নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না কেউই। অনেকটা কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে কমিশনের যেমন ব্যর্থতা রয়েছে, তেমনই রয়েছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। অবশ্য নির্বাচন কমিশনের দাবি, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি পালনে বেশি সচেষ্ট প্রার্থীরা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচনে প্রার্থীরা কি করতে পারবেন আর কি পারবেন না সেটি এই বিধির মাধ্যমে ঠিক করেছে নির্বাচন কমিশন। সময় সময় এতে হয়েছে সংযোজন বিয়োজন। লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড ব্যবহার নিয়ে বিধিতে অনেক আগে থেকেই দেওয়া আছে নির্দেশনা। কি আছে সেই নির্দেশনায়? বিধির 7-এর খতে বলা হয়েছে, ব্যানার ফেস্টুনে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা যাবে না। 7-এর ওতে স্পষ্ট করে উল্লেখ আছে এগুলো রঙিন হবে না। প্রতিটি ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে আকারও। এবার বাস্তবতা দেখা যায়। প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ের একেবারে নাকের ডগায় ঢাকা 8 আসনের গুলিস্তান 0 পয়েন্ট রঙিন ব্যানার টাঙিয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ও বিএনপির মির্জা আব্বাস। আছে সাদা কালো, তবে সেগুলো আবার পিভিসি পেপারের, যেটি প্লাস্টিক দিয়ে তৈরি, সাধারণ মানুষের কাছে পরিচিত ডিজিটাল ব্যানার হিসেবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে নাসিরউদ্দিন পাটোয়ারির এমন আরেকটি রঙিন ব্যানার। রাজধানী জুড়েই চোখে পড়ছে এমন ব্যানার ফেস্টুন। ঢাকা 12 জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের একাধিক রঙিন ব্যানার শোভা পাচ্ছে কারওয়ান বাজার মোড়ে। আছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ও বিএনপি জোটের সাইফুল হকের ব্যানারও। ঢাকা 10-এর বিএনপির প্রার্থী রবিউল আলম রবির রঙিন ব্যানারও শোভা পাচ্ছে কারওয়ান বাজার মোড়ে। সবই ঘটছে চোখের সামনে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর প্রার্থীদের ঘাটতি সদিচ্ছার। নির্বাচন কমিশন ইনিশিয়ালি যেটা করতে পারে, যে সকল কাজগুলো আচরণবিধি লঙ্ঘন করে হয়েছে সেগুলো তার কাছে দৃশ্যমান হলে সে এগুলো অপসারণ করার উদ্যোগ নিতে পারে। প্রার্থী নিজে করে থাকুক বা তার পক্ষে অন্য কেউ সাপোর্টেজ করার জন্য করে থাকুক, যে করে থাকুক মনে করবে যে এটা কাজ হচ্ছে না, কারণ নির্বাচন কমিশন এগুলোকে কি করছে, দূর করে দিচ্ছে, এগুলোকে রিমুভ করছে। এটা খুব জরুরি। আপনি ইনিশিয়াল উদ্যোগ আমি মনে করি এটা হওয়া উচিত। অবশ্য নির্বাচন কমিশন বলছে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি বেশি মানছেন প্রার্থীরা। রাজনৈতিক দল নেতৃবৃন্দ তারা স্ব-উদ্যোগে তাদের কর্মী বাহিনীকে নিষেধ করেছেন যে আচরণবিধি পরিপন্থী কাজ না করার জন্য, যার কারণে এই আচরণবিধি ভঙ্গের যে প্রবণতাটা অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আমরা একটা কম দেখছি। এটি একটা ভালো দিক। আচরণবিধি নিয়ে কমিশনকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা। সারা দেশের মতো রাজধানীতেও অষ্টম দিনের মতো চলছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই ভোটের মাঠে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে একটি পক্ষ হারার ভয়ে মনে হয় বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি বক্তব্য দিচ্ছে, ভিত্তিহীন বলে কি আপনার কাছে মনে হয় কিনা? আমরা দেখেছি যে একটি পক্ষ হারার ভয়ে মনে হয় বিভিন্ন রকম কাদা ছোড়াছুড়ি বক্তব্য দিচ্ছে, ভিত্তিহীন বলে কি আপনার কাছে মনে হয় কিনা? দর্শক, ঢাকা 12 আসনে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রহিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে সকাল থেকে প্রার্থীরা কি ধরনের প্রচারে নেমেছেন এবং ভোটারদের কাছে কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটাররা আসলে কি বলছেন এই প্রতিশ্রুতির কথা শুনে।
তানি, আমি ঢাকা 12 আসনে রয়েছি। বিশেষভাবে এই আসনটি সারা বাংলাদেশের কাছে একটি গুরুত্বপূর্ণ আসন। এর মধ্যে কিন্তু সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন এবং বিশেষভাবে তেজগাঁও শিল্পনগরী অঞ্চল কিন্তু এই আসনের মধ্যে। এখানে 7 জন প্রার্থী হোটেল, তাদের মধ্যে বিশেষভাবে 3 জন সাইফুল রয়েছেন। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে রয়েছে সাইফুল ইসলাম মিলন এবং বিএনপির সাবেক নেতা সাইফুল খান নীরব। ফুটবল প্রতীকে তিনি নির্বাচন করছেন এবং হাত পাখার প্রতীকও রয়েছে এখানে। বিশেষভাবে তারা ভোটারের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং তরুণ ভোটারদের তারা টার্গেট করে বলছেন এই অঞ্চলে যে সমস্যা, যানজট এবং হচ্ছে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, ড্রেনেজ সমস্যা, সেগুলো তারা তুলে ধরছেন এবং তারা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তবে সব ভোটারদের প্রতিক্রিয়া যেটি বলা হচ্ছে যে তারা কিন্তু তাদের জন্য, এই এলাকার জন্য যারা ভালো করবে তাদেরকে তারা বেছে নেবে। তবে সব মিলে যেটি বলা যায় যে এখানে 7 জন প্রার্থীর মধ্যে সকলেই কিন্তু হেভিওয়েট প্রার্থী বলে তারা কিন্তু আলোচনায় রয়েছেন। বিশেষভাবে 3 জন সাইফুল এখানে আলোচিত হয়েছেন। কিছুক্ষণ আমি রয়েছি বর্তমানে কারণ বাজার এলাকায়। এখানে সাইফুল হক মিলন কিন্তু এখানে আর অল্প কিছুক্ষণ পরে আসবেন এবং এখানে জামাতের 10 দলীয় জোটের যে সমর্থক প্রার্থী এবং জামাতের আমির কিন্তু এখানে আসার কথা রয়েছে অল্প কিছুক্ষণ পরে, এবং তারা সাইফুল আলম মিলনের পক্ষে কিন্তু ভোট চাইবেন। এবং এরপরে কিন্তু আরও বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, তারা আর অল্প কিছুক্ষণ পরে তারা সেখানে এসে উপস্থিত হবেন বলে তারা জানিয়েছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে প্রচারণা কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্তে চলছে নির্বাচনী যে পরিবেশ, এবং সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন এবং তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা যেমনটি বলছে এই প্রতিশ্রুতিগুলো নির্বাচিত হওয়ার পরে তারা কতটুকু বাস্তবায়ন করবে এটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। তানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী এআর বাদলের কাছে। তিনি রয়েছেন ঢাকা 8 আসনে, শুনবো তার কাছ থেকে। বাদল, আপনি ঠিক কোন এলাকায় এখন রয়েছেন এবং সেখানে প্রার্থীরা প্রচারণায় নেমেছেন কিনা, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা ভোটকে সামনে রেখে? তানি, সকাল থেকেই বিভিন্ন জায়গায় যারা প্রার্থী রয়েছেন তারা গণসংযোগ করছেন এবং আমরা যে কাঁচা বাজারটিতে রয়েছি, রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, এটি ঢাকা সংসদীয় 8 আসন এবং সংসদের যে এলাকা সেটি সংসদীয় আসনের 181 নম্বর আসন। এটি এই আসনে মোট 11 জন প্রার্থী, এর মধ্যে হেভি যারা যারা নির্বাচনী দল হিসেবে অংশ নিয়েছে তারা নির্বাচনে তারা বিভিন্ন মানুষ তারা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা একজন ভোটারের সাথে একটু আলাপ করতে চাই। নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনা কি? নির্বাচন লইয়ে ভাবনা এখন এই সময় ভোট তো আমার দেশে যাওয়া লাগে ভোট দিতে আর কি। সব দল অংশগ্রহণ করলে ভালো হইতো আর কি। এখন তো মনে করেন দল বাতো আছে আর যা আছে এনারা নির্বাচন করলে ভোট দিয়ে যাবো আর কি করবো, এই ভোট দেবো। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাইবো, আরেকজন ভোটারের কাছে, তারা আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন, নির্বাচন নিয়ে আসলে কি ভাবছেন এবার? ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ। বলছিলেন ভোট দিব আমরা। এই শুনো, আচ্ছা, অনেকে অনেক রকমের মন্তব্য করছেন, তাদের ভিন্ন ভিন্ন ভাবনা রয়েছে। প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে এবং বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছে সারা দিন ব্যাপী, বিশেষ করে দুপুরের পর থেকেই নির্বাচনী প্রচার জমে ওঠে। আমরা আরও প্রার্থীর কাছে যাব এবং নির্বাচনী পরিবেশ নিয়ে মানুষ কি ভাবছে এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কি করবেন, সব বিষয়গুলো নিয়েই আসলে পরের সংবাদে আলোচনা করব। তানি, এই ছিল আমার কাছে মালিবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে। প্রায় 2 দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
দুপুর 12:25 ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী পৌঁছে শাহ মখদুম রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমান নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীর পর বিকেলে নওগাঁয় এবং সন্ধ্যায় বগুড়ায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় নামবেন গণসংযোগে। এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শেষের দিকে আমরা যেমনটি জেনেছি, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা এবং কি বলছেন তারা? সমাবেশ দুপুরে এখনই মানুষ আসা শুরু করেছে। আমরা দেখেছি এই মাদ্রাসা ময়দানে কয়েক হাজার নেতাকর্মী বিএনপির এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। 2টা থেকে এখানে সমাবেশ মূল সমাবেশটি শুরু হওয়ার কথা, তখনই তারেক রহমান এসে এখানে পৌঁছাবেন। সেই প্রস্তুতি শেষ পর্যায়ে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো এখন সম্পন্ন করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো দেখছি। একটু বলে রাখি যে এই আজকে রাজশাহী মহানগরে যে সমাবেশটি হচ্ছে সেটি মূলত 3টি জেলার রাজনৈতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টি জেলায় মোট 13টি আসন রয়েছে। 13টি আসন থেকে নেতাকর্মীরা আজকে এই সমাবেশে যোগ দেবেন এবং তারেক রহমান আসার পরে 13টি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই 13 জনকে তিনি পরিচিত করে দেবেন জনগণের সামনে। তাদের জন্য ধানের শীর্ষে ভোট চাইবেন। একটু বলে রাখি যে এই 13টি আসনেই বিএনপি তার জোটের জন্য কোনো আসন দেয়নি। 13টি আসন বিএনপি তাদের নিজেদের প্রার্থী দিয়েছে। আমরা এই রাজশাহীর যেই নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারেক রহমান এখানে দেশ গড়ার পরিকল্পনার পাশাপাশি রাজশাহীকে গড়ে তোলার জন্য নানা ধরনের দিক নির্দেশনা দেবেন। যেটি তারা বলছেন যে রাজশাহী বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলেছিলেন। তারই সন্তান তারেক রহমান 2004 সালে প্রথম রাজশাহীতে এসেছিলেন একটি ইউনিয়ন পরিষদের যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে তার 22 বছর পর আজকে 2026 সালে আবার আসছেন। তিনি রাজশাহীকে একটি আইটি সিটি হিসেবে গড়ে তুলবেন, যেটি ভারতের হায়দ্রাবাদ কিংবা সুইডেনের স্টকহোমের মতো হবে। সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি বিশেষ কিছু ইপিজেড, 4টি ইপিজেড তারা চান এখানে, এবং বিশেষ করে রাজশাহীর যে রেশম শিল্প রয়েছে সেই রেশম শিল্পকে পুনর্জাগরণ করার জন্য তারেক রহমান নতুন ধরনের কোনো ঘোষণা দেবেন, সেই প্রত্যাশা তারা আমাদের বলেছেন। আমরা যতটুকু জানি যে তারেক রহমান 12:30টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমত তিনি শাহ মখদুমের যে মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করবেন এবং সেখানে হয়তো তিনি জোহরের নামাজও আদায় করতে পারেন। তারপরে তিনি এই সমাবেশে এসে যোগ দেবেন। এই সমাবেশ শেষ করে আবারও যাবেন নওগাঁ জেলায়। নওগাঁতে আরেকটি সমাবেশ রয়েছে, নির্বাচনী সভা, যেই সভাতে 2টি জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। তারপরেই রয়েছে তার পিতৃভূমি বগুড়ার আলাতুন্নেসা যে উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের দিনের সবশেষ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন, যেখানে বগুড়ার 7টি আসনের নেতাকর্মীরা যোগ দেবেন। তা নিয়ে এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য রাজশাহী এই মাদ্রাসা ময়দানের সমাবেশ থেকে। আপনাকে ধন্যবাদ আলামিন। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আপনার কাছ থেকে আরও কিছু তথ্য আমরা জানাবো দর্শকদেরকে। নির্বাচনের প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে কেমন দেখছেন নির্বাচনের প্রচারণা, এবং আমি যেটি জানতে চাই আপনার কাছ থেকে যে সেই এলাকাগুলোর কোন কোন সমস্যাগুলো নিয়ে আসলে প্রার্থীদের কাছে অভিযোগ করছেন ভোটাররা? তানি
আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু আসলে প্রার্থীরা বিভিন্ন এলাকায় এলাকায় যাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে, এবং একই সাথে আজ নির্বাচনী প্রচারণার অষ্টম দিন। এই অষ্টম দিনে কিন্তু আসলে ইতিমধ্যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন। একই সাথে প্রার্থী যারা রয়েছেন তাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজন যারা আছে তারাও কিন্তু নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন। যেই সমস্ত কেন্দ্রীয় নেতা রয়েছে তারা যদি আসলে কোনো কারণে হয়তো ঢাকা অবস্থান করে, তাদের পরিবর্তে তাদের ছেলে মেয়ে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন কিন্তু নির্বাচনী প্রচারণায় কিন্তু অংশ নিচ্ছেন, এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চট্টগ্রামের 16টি আসনে 113 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, এবং 23টি রাজনৈতিক দলের 113 জন প্রার্থী রয়েছেন। প্রত্যেকে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। বিশেষ করে মহিলা ভোটার যারা রয়েছেন তাদের কাছে কিন্তু প্রার্থীদের পরিবারের সদস্যরা যাচ্ছেন, এবং তারা কিন্তু তাদের প্রত্যেকের নিজ নিজ দলীয় প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং এখানে কিন্তু বেশ কিছু প্রার্থীকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনার কর্তৃক শোকজ করেছেন এবং একই সাথে জরিমানা করেছেন। রাজনৈতিক যে আচরণবিধি রয়েছে, নির্বাচনী আচরণবিধি রয়েছে, সেগুলি তারা কিন্তু ভঙ্গ করেছেন। সেই জন্য গতকালও একজন প্রার্থী তিনি কিন্তু তার নির্বাচনী প্রার্থীটা ফিরে পেয়েছেন বলে তিনি কিন্তু দাবি করেছেন। তবে তিনি যদি প্রার্থীটা ফিরে পেয়ে থাকেন তাহলে কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে 114 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে কিন্তু অনেক ভোটার কিন্তু আসলে অভিযোগ করেছেন, তারা কিন্তু এইবার কিন্তু আসলে যে কোনোভাবে ভোট দেবেন না, খুব সুষ্ঠু মস্তিষ্কে বুঝে শুনে ভোট দিবেন। যিনি তাদেরকে আসলে যিনি প্রতিশ্রুতি রাখতে পারবেন তাকে তারা ভোট দিবেন বলে মনে করেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এইবার কিন্তু সম্পূর্ণ কিন্তু পোস্টারবিহীন নির্বাচন হচ্ছে, এবং এই দিকটাকে কিন্তু আসলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বেশ ভালো মনে করেছেন, এবং একই সাথে যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু ভালো মনে করছেন। বিশেষ করে আসলে পরিবেশের জন্য যেহেতু ক্ষতি হচ্ছে, এই জন্য পোস্টার কিন্তু নিষিদ্ধ করেছেন নির্বাচন কমিশনার কর্তৃক। তবে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছেন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের আশ্বস্ত করছেন নির্বাচিত হলে তারা আসলে এই ধরনের কার্যক্রমগুলি তারা করবেন। তবে ভোটারদের অভিযোগ হচ্ছে যে আসলে সবাই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু নির্বাচনের পরে সেটি কতটুকু বাস্তবায়ন করবে সেটা দেখার বিষয়। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সজাগ, প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু অবস্থান করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তা নিয়ে এই ছিল নির্বাচনী প্রচারণা নিয়ে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে হয়তো আরো কিছু আপডেট দিতে পারবো। আপনাকে ধন্যবাদ সাইফুল। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।